শহর ছেড়ে আমাদের এই গ্রামে আসাটা একেবারে হঠাৎ সিদ্ধান্ত ছিল। শহরের কোলাহল আর ঘিঞ্জি পরিবেশ সব মিলিয়ে যেন মনে হচ্ছিল আর শ্বাস নিতে পারছি না। তাই যখন ধলেশ্বরীপুরে আমার বদলি হলো, সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। এখানকার স্কুলে চাকরি সূত্রে গ্রামের মোড়ল নিজেই একটা বাড়ি খুঁজে দিলেন, যেখানে আমরা বিনামূল্যে থাকতে পারবো। বাড়ির প্রথম দৃশ্যটা দেখেই মনটা বিগড়ে গেল। যদিও বড় দুতলা বাড়ি আর বিশাল ছাদ হলেও ফাটা দেয়ালে শেওলা জমে আছে। গাছে ঢাকা বারান্দাটা বেশ সুন্দর, কিন্তু জানালার কাঠে মাকড়সার জাল যেন বছরের পর বছর ধরে জমে আছে। মীরা বলল, এই জায়গাটা দেখেই আমার ভালো লেগে গেল রবিন। কি বলছো? আমার তো মনে হচ্ছে বড্ড ঠকা ঠকেছি। আহা, একটু পুরনো হলে কি হয়েছে? দেখো কেমন যেন শান্তিতে ঢেকে রয়েছে বাড়িটা, প্রাণটা যেন জুড়িয়ে গেল। তার উপরে আমাদের ভাড়ার টাকাও তো বেঁচে গেল, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছ, এমন শান্তি শহরে খুঁজে পাই না। কিন্তু আমি তখনও বুঝিনি সেই শান্তিটা ছিল এক ভয়ঙ্কর নীরবতা, যে নীরবতা ভেতরে কিছু লুকিয়ে রাখে। আমাদের মেয়ে তিথি উঠোনে খেলছিল। ওর হাসির শব্দে বাড়িটা যেন মুহূর্তের জন্য বেঁচে উঠল। কিন্তু তারপরেই ঠিক মাথার উপরে কোথাও থেকে একটা ঠক ঠক শব্দ এলো, যেন কেউ ছাদের উপর লাফাচ্ছে। মীরা বলল, ওটা কি? কি জানি, কিছু একটা হবে হয়তো। খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। একটু গুছিয়ে নি, তারপরেই রান্না বসাচ্ছি। সেদিন সবাই এত ক্লান্ত ছিলাম যে কিছু খেয়ে সারাদিন ঘুমিয়ে কাটিয়ে দিয়েছিলাম। পরের সকালটা ছিল আশ্চর্য রকম শান্ত। মীরা রান্নাঘরে ব্যস্ত, তিথি উঠোনে খেলছে। আমার অফিস এখনো শুরু হয়নি, তাই আমি ঘুরে ঘুরে বাড়িটা দেখছিলাম, কোন দেয়ালটা ভাঙা, কোথায় রং উঠে গেছে। তারপর চোখ গেল পেছনের দিকটাই, যেখানে মাটি একদম শুকনো আর গাছপালার মাঝখানে একটা গোলাকার ইটের গঠন দেখা যাচ্ছিল। আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম ওটা একটা কুয়ো, পুরনো আর জরাজীর্ণ, অর্ধেক ঢাকা পড়ে আছে আগাছায়। কিন্তু তার চারপাশে কিছু অদ্ভুত চিহ্ন ছিল মাটিতে, যেন কেউ বা কিছু বারবার ওটার কাছে আসে। হঠাৎ মীরার আওয়াজ ভেসে এলো পেছন থেকে। ওটা কি রবিন? একটা পরিত্যক্ত কুয়ো, হয়তো এখানে এর আগে যারা ছিল তারা ব্যবহার করত। কথাটা শোনার পর মীরার মুখে একটা অস্বস্তি টের পেলাম। ও বলল, ওটা ঢেকে দিও প্লিজ, তিথি খেলতে খেলতে পড়ে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি পরে ঢেকে দেব, এখন ঘরে চলো। কিন্তু ওর চোখের সে ভয়টা আমার ভেতরে থেকে গিয়েছিল, কারণ সত্যি কথা বলতে আমি জানতাম না ওই কুয়োটা এত গভীর। মীরার সামনে বলিনি, কিন্তু ভেতর থেকে কিসের যেন একটা আওয়াজ ভেসে আসছিল। মীরাকে একটা অজুহাত দিয়ে ভেতরে নিয়ে চলে গেলাম। সে রাতে বাড়ির বাতাসটাই যেন বদলে গেল। আমরা তিনজনই একসাথে খেতে বসেছিলাম, কিন্তু কিছু একটা ভারী লাগছিল। ঘড়ির টিকটিক শব্দটা যেন একটু বেশি জোরে শোনাচ্ছিল, আর উঠোনের দিক থেকে ভেসে আসছিল একটা অচেনা পচা গন্ধ। উফ, কিসের একটা যেন পচা গন্ধ আসছে না বাড়ির পিছন থেকে? কিছু মরে পড়ে রয়েছে নাকি? গন্ধে খাওয়াটাই যেন মাটি হয়ে গেল। হ্যাঁ, হবে হয়তো কোনো জন্তু জানোয়ারই মরে পড়ে আছে। অনেকদিন তো বাড়িটা খালি পড়েছিল, কাল সকালে গিয়ে না হয় দেখবো একবার। তিথি খুব ক্লান্ত ছিল, খাবার শেষ করে নিজের ঘরে চলে গেল ঘুমোতে। আমরাও নিজেদের ঘরে চলে এলাম। রাতের প্রায় মাঝামাঝি একটা চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি ছুটে গেলাম তিথির ঘরে। ওর চোখ বড় বড়, শরীর কাঁপছে, ঘামে ভেজা, বিস্ফারিত চোখে জানালার বাইরে তাকিয়ে রয়েছে। দেখলাম ওর জানালার ঠিক বাইরেই দেখা যাচ্ছে সেই কুয়োটা। আমি ওকে বললাম, কি হয়েছে মা? বাবা, একটা মহিলা কুয়ো থেকে উঠতে চাইছিল, ওর চুল ভিজে, মুখ দেখা যাচ্ছিল না। কেউ নেই ওখানে তিথি, দেখো কোথাও কেউ নেই।
ওটা হয়তো তুমি স্বপ্ন দেখেছ। নাও এবার শুয়ে পড়ো তো দেখি। আমি তখনও ওকে আশ্বস্ত করছিলাম। ও বলল, ও বলছিল সবাই মিলে ওকে মেরে ফেলেছে। আমার তখন ঠোঁট শুকিয়ে গেল। জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে রইলাম। কুয়োর দিকটা থেকে তখন একটা চাপা ছলছল শব্দ আসছিল, যেন কেউ সত্যিই ভেতর থেকে নড়ছে। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তিথি তখনও ঘুমোচ্ছে। ওর মুখে অদ্ভুত এক ক্লান্তি। মীরা রান্নাঘরে, আর আমি গেলাম উঠোনে একটু হাঁটতে। বাড়ির পেছনের দিকটা সবসময়ই ছায়া ঢাকা, রোদ পৌঁছয় না ঠিক মতো। আর আজ মাটিটা আলাদা লাগছিল। কুয়োর দিকটায় যেতেই দেখি মাটিতে ভেজা দাগ, শিশিরের নয়, যেন কেউ জল মেখে হেঁটেছে। দুটো পায়ের ছাপ, সরাসরি কুয়ো থেকে উঠোন পর্যন্ত। আমি প্রথমে ভাবলাম হয়তো রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু না, আকাশ একদম পরিষ্কার। চারপাশে কোনো ভেজা মাটি নেই, শুধু ওই দাগটাই। কাদাটা এখনো টাটকা। সকাল সকাল মীরা আসেনি তো? ঘরে গিয়ে মীরাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মীরা, সকালে কি তুমি কুয়ো পাড়ে গিয়েছিলে? কি বলছো এসব? আমি ওই কুয়োর পাড়ে কেন যাব? না মানে ঠিক আছে, ও কিছু না। আমি টেবিলে বসে লিখছিলাম, আর মীরা জানালার পাশে দাঁড়িয়েছিল, ওর চোখ বাইরে কুয়োর দিকে। হঠাৎ শুনলাম ও ফিসফিস করে বলল, রবিন, কেউ যেন কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকালাম। ওর মুখটা সাদা হয়ে গেছে। আমি জানালার কাছে গিয়ে বাইরে তাকালাম, কিন্তু তখন কিছুই দেখতে পেলাম না। তবে মীরা বলল ও স্পষ্ট দেখেছে একজন মহিলা দাঁড়িয়েছিল কুয়ো পাড়ে, চুলে মুখ ঢাকা ছিল। হঠাৎই শুনতে পেলাম একটা ভারী কিছু ছপ করে জলে পড়ার শব্দ, তারপর সম্পূর্ণ নীরবতা। মীরা বলল, রবিন, ও ঝাঁপ দিল। আমরা দৌড়ে বাইরে বেরোলাম। কুয়োর পাশে পৌঁছে দেখি কিছুই নেই, না কোনো জল ছিটে যাওয়া, না কোনো ছায়া। শুধু কুয়োর মুখ থেকে ভেসে আসছিল ঠান্ডা হাওয়া আর সে পচা গন্ধ। হে কি, কোথায় গেল মেয়েটা? আমি দেখেছি রবিন, আমি নিজের চোখে দেখেছি। মীরা ভয়ে কাঁপছিল, আর আমিও। কারণ সত্যি কথা বলতে শব্দটা আমিও শুনেছিলাম। কোনো রকমে মীরাকে নিয়ে ভেতরে চলে গেলাম। সে রাতের পর আমরা কেউই আর ঘুমোতে পারিনি। মীরা বারবার জানালার দিকে তাকাচ্ছিল। আমি বই নিয়ে বসেছিলাম, কিন্তু পড়ার ইচ্ছে ছিল না। বাড়ির ভেতরটা অদ্ভুতভাবে নীরব, যেন সব শব্দ নিজেরাই থেমে গেছে। রাত তখন 2টো। উঠোনের দিক থেকে এলো একটা ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে শব্দটা বাড়ছিল। রবিন, ওটা শুনছো? চুপচাপ সেই শব্দটা অনুসরণ করে এগিয়ে গেলাম। মীরাও আমার পেছন পেছন চলল। ওখানকার অন্ধকার এতটাই ঘন ছিল যে কিছুই বোঝা যাচ্ছিল না। তবুও আমার মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে। মীরা বলল, রবিন, তাড়াতাড়ি আসো। আমি দৌড়ে গেলাম। চারদিকে খেয়াল করে দেখলাম কেউ নেই কোথাও, খালি মীরা দাঁড়িয়ে আছে। কাপা কাপা হাত তুলে যেদিকে নির্দেশ করলো সেদিকে তাকিয়ে চমকে উঠলাম। মাটিতে ভেজা কাদায় মাখা পায়ের ছাপ ছিল, ঠিক আগের মতো। কুয়োর দিক থেকে শুরু হয়েছে। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠতেই একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা টের পেলাম। সকালবেলা হলেও বাতাসে কেমন একটা চাপা শীতলতা। দরজা খুলে বাইরে বেরোলাম। ঠান্ডা বাতাস গায়ে লেগে কাঁপন ঢুকালো। তখনই চোখ পড়ল কুয়োর পাশে এক ভয়ানক দৃশ্যের, যা আমি সারা জীবনও ভুলব না। একটা মৃতদেহ লুটিয়ে পড়ে আছে কুয়োর পাশে, মাথা মাটিতে, শরীরে রক্তের দাগ, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে যেন। মুখটা যেন চিরস্থায়ী ভয়ে রক্তশূন্য হয়ে গেছে। মীরা তখন বাইরে বেরিয়ে এসেছে। ওর চোখ বড় বড়, মুখ ফ্যাকাশে।
আমরা কেউই কিছু বলতে পারছিলাম না, শুধু স্থির হয়ে দেহটার দিকে তাকিয়ে রইলাম। মীরা বলল, রবিন, কি দেখছি এটা? ও কি বেঁচে আছে? যাও যাও, তাড়াতাড়ি গিয়ে দেখো, যাও। না না, শরীরে হাত দেওয়া যাবে না, পুলিশে খবর দিতে হবে। পুলিশ এসে দেহটা নিয়ে গেল। একগাদা প্রশ্নের সম্মুখীন হতে হলো। যদিও আমাদেরকে সেভাবে সন্দেহ করেনি, তাদের মুখ দেখে কেমন যেন মনে হলো এটা কোনো নতুন ঘটনা নয়। এই ঘটনার পরে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছি, বিশেষ করে তিথি। এরকম দৃশ্য দেখার পরে সে কেমন যেন ঘুম মেরে গেছে। তাড়াতাড়ি খাইয়ে তাকে বিছানায় শুইয়ে দিলাম। এসব কি হচ্ছে রবিন? আমার একদম ভালো লাগছে না। কিছুই বুঝতে পারছি না। কাল থেকে অফিস শুরু হচ্ছে, এ অবস্থায় তোমাদেরকে এভাবে বাড়িতে একা রেখে কিভাবে যাই বলো তো? আকাশ পাতাল ভেবেও আমি আর মীরা কোনো কুলকিনারা করতে পারছিলাম না। রাতও অনেকটা হয়েছিল, তাই দুজনে চলে গেলাম ঘুমোতে। বিছানায় শুলেও দু চোখে কারোরই ঘুম এলো না। এপাশ ওপাশ করেই রাত কাটিয়ে দিলাম। পরদিন স্কুল থেকে বাড়ি ফিরে আসতে বেশ খানিকটা রাত হয়ে গেল। বললাম, কি গো, কেমন কাটলো তোমাদের আজ সারাদিন? আর তিথি কোথায়? ওকে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমার এই আসার সময় হলো? বলেছিলাম না তাড়াতাড়ি আসতে? আসলে আজ তো প্রথম দিন, সবকিছু বুঝে নিতে একটু সময় লেগে গেল। তবে চিন্তা নেই, কাল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। কেন, কিছু হয়েছে কি? আর যতবারই কুয়োটার দিকে চোখ গেছে, মনে হয়েছে কে যেন ভিতর থেকে আমাকে দেখছে। একটুও ভালো লাগছে না। এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি কিভাবে এখানে থাকি বলো তো? কথা বলতে বলতে হঠাৎ ঝপ করে বাড়ির বাতিগুলো নিভে গেল। মেজাজটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। একেই কাল বাড়িতে পাওয়া গেল একটা লাশ, তার উপর আবার লোডশেডিং এর ঝামেলা। মীরা গেল লণ্ঠন আনতে। এমন সময় বাড়ির পেছনের উঠোন থেকে কারো গুভানির আওয়াজ পাওয়া গেল। কেউ যেন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে। তার সাথে শুনতে পেলাম একটা ভূতা শব্দ, যেন মাটির উপর দিয়ে কাউকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। অন্ধকারে কিছু ঠাহর করতে না পারলেও স্পষ্ট দেখতে পেলাম দুটো জলজলে চোখ আমার দিকে তাকিয়ে রয়েছে। শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বললাম, মীরা, মীরা, তাড়াতাড়ি লণ্ঠনটা নিয়ে এসো। মীরা লণ্ঠন নিয়ে আসতেই দেখলাম এক ভয়াবহ দৃশ্য। উঠোন দিয়ে একটা রক্তাক্ত মানুষকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। দুজনেই চমকে একে অপরের দিকে তাকালাম। মীরা বলল, কে এলো এত রাতে? আমার কিন্তু খুব ভয় করছে রবিন, তুমি কিন্তু দরজা খুলো না। দরজা খোলার কথা মনেও আসেনি, কিন্তু বাইরে থেকে একটা গলার আওয়াজ পেলাম। দরজাটা খুলুন, আমি গায়ের মোড়ল, কিছু কথা ছিল আপনাদের সাথে। বাধ্য হয়ে দরজা খুলতে হলো। দেখি মোড়ল মশাই দাঁড়িয়ে রয়েছেন, তার সাথে একটা সাধু গোছের মানুষ। ওনাদের ভেতরে আসতে অনুরোধ করলাম। ভেতরে ঢোকার সাথে সাথেই তিনি বললেন, শুনুন, আপনাদের বেশি সময় নষ্ট করব না। গ্রামে যা হয়েছে শুনলাম আপনাদের বাড়িতে কি হয়েছে। ব্যাপারটা কি জানেন তো? আপনাদের বাড়ির এই কুয়োর পাশটা ভালো নয়। আপনি হয়তো ভাবছেন এটা নতুন, কিন্তু এই ঘটনা নতুন নয়। অনেক বছর ধরে এই কুয়ো মানুষকে ডেকে নিয়ে গেছে, কেউ আর ফিরে আসে না। এসব কি বলছেন? এসবের মানে কি মোড়ল মশাই? এর মানে হলো আপনাদের বাড়িতে কোনো এক অশুভ ছায়া রয়েছে। ওই কুয়োটাই তাদের বসবাসের জায়গা। যে দালাল ছিল সে বাড়িটা তো কমে, সেজন্যই আপনাদের দিয়ে দিয়েছে। এ বাড়িতে কেউ টিকতে পারে না, যারা আসে সবাই দুদিনের মাথায় পালিয়ে বাঁচে। তাহলে এখন উপায়? আপনাদের যদি আপত্তি না থাকে এই কুয়োর পাশে কাল একটা পুজো করতে পারি, তারপরে আপনাদের কুয়োটা বন্ধ করে দিতে হবে। তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। যে লোকটা মারা গেছে আজ আমারই লোক ছিল, বুঝলেন তো? বিশু বড্ড উপকার করেছে আমার। এর আগেও আমার অনেক লোককে কুয়োর পাশ থেকে বীভৎসভাবে খুন হয়ে যাওয়া অবস্থায় উদ্ধার করতে হয়েছে। তাই আর অপেক্ষা করতে পারলাম না, এর একটা ব্যবস্থা করতেই হবে। তাহলে আর কাল অবধি অপেক্ষা কেন? আপনি চাইলে আজই পুজো করে যেতে পারেন।
বেশ, তাই হোক। সামান্য কিছু জোগাড়যন্ত্র করে সাধু বাবা কুয়োর পাশেই পুজোয় বসলেন। মন্ত্রপাঠ শুরু হওয়ার সাথে সাথেই কুয়োর ভেতর থেকে যেন ভেসে এলো উতাল পাতাল জলের শব্দ, যেন কেউ প্রাণপণে চেষ্টা করছে ভেতর থেকে বেরিয়ে আসার। হঠাৎ কুয়োর ভেতর থেকে এক মহিলার কান্নার শব্দ শোনা গেল। আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও, আমায় এখানে বন্ধ করে রেখো না। এইসব দেখে ভয়ে থরথর করে কাঁপতে থাকলাম আমি আর মীরা। সাধুর মন্ত্রপাঠ আরো তীব্রতর হতে শুরু করলো। একসময় গলার আওয়াজটা থেমে গেল জলের ছলছলানি। মোড়লের মুখে ফুটে উঠল এক হাসি। বলল, আজকের মতো আমার কাজ এখানেই শেষ হলো। কাল আর একবার আসবো। আপনারা বন্দোবস্ত করুন কুয়াটা বন্ধ করে দেওয়ার। শুতে যাব, হঠাৎ দেখতে পেলাম খাটের পাশে এক ছায়া মূর্তি। চমকে উঠলাম, বললাম, কে কে ওখানে? কি বলছো? কাকে দেখতে পাচ্ছ? ওই যে দেখো, ছায়া মূর্তিটা নড়ছে। এবার মীরাও দেখতে পেল তাকে। আতঙ্কিত হয়ে দুজনেই তাকিয়ে রইলাম সেদিকে। ধীরে ধীরে ছায়া মূর্তিটা একটা মেয়ের রূপ ধারণ করলো। তার সারা শরীর জলে ভেজা, মুখ ফ্যাকাশে, গা থেকে জল চুয়ে চুয়ে পড়ছে আমাদের শোবার ঘরের মেঝেতে। রেগে ফুঁসছে সে। তুমি কে? কি চাও? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে আমায় কেন এত কষ্ট দিলে? কষ্ট দিলাম? আমরা তো সবে কিছুদিন হলো এই বাড়িতে এসেছি। ওই সাধুকে ডেকে এনে মন্ত্র পাঠ করি আমাকে এত যন্ত্রণা দিলে কেন? এই বাড়ি তো আমার ছিল, আমি এখান থেকে কোথায় যাব? আপনার জন্য আমার আজ অনেক পুলিশ কাছারি করতে হয়েছে। বিশুকে আপনিই মেরেছেন না? আমাদের বাড়িতে একটা লাশ ফেলে রেখে চলে গেছেন, আর বলছেন আমাদের ক্ষতি করতে চান না। কিভাবে বিশ্বাস করব? আমার কথা শুনে গর্জে উঠল মেয়েটি। চুপ করো! বিশু আর এই মোড়ল মিলে আমার যা ক্ষতি করেছে তা জানো তোমরা? অবশ্য কিভাবেই বা জানবে? আমায় তো কেউ কোনোদিনও বিশ্বাসই করেনি। তাই শেষ করে ফেলবো, সবাইকে শেষ করে ফেলবো, সাথে তোমাদেরও। শুরু করব তোমার মেয়েকে দিয়ে। না, তোমার দুটি পায়ে পড়ি, ও বাচ্চা মেয়ে, ওকে কিছু করো না, দয়া করো আমাদের। কি করেছিল তোমাকে ওই মোড়ল? আমায় বলো, আমি বিশ্বাস করব, হয়তো তোমায় সাহায্য করতে পারি আমরা। একথা শুনে সেই মেয়েটির চোখের কোণে দেখা দিল জলের আভাস। কাঁদতে কাঁদতে সে তার গল্প বলতে শুরু করলো। আমার নাম আভা। এই বাড়িতেই আমার জন্ম আর বেড়ে ওঠা। যখন 2 বছর বয়স ছিল তখন ডেঙ্গু জ্বরে মা মারা যায়। তারপর থেকে আমার বাবাই বড় করেছে আমায়। বাবা আমার খুব চোখে হারাতো, কোনোদিনও মেয়ে বলে আমায় ঘরে বন্ধ করে রাখেনি। স্কুল, কলেজ, এমনকি গান বাজনা সবকিছুতেই আমাকে তালিম দেওয়ার কোনো কমতি রাখেনি। কিন্তু বাবা ভালো হলেও দুনিয়া তো আর বাবার নিয়মে চলে না। আর এই দুনিয়াতে খারাপ লোকের অভাব নেই। কপাল খারাপ ছিল, তাই একদিন মোড়লের কুনজর পড়ল আমার উপরে। এটুকু বলে মেয়েটি কাঁদতে শুরু করলো। বললাম, তারপর কি হলো? সেই সময় বাবাও কাজের জন্য গ্রামের বাইরে গিয়ে শহরে থাকতে শুরু করলেন। মাসে খালি একবারই আসার সময় পেতেন। মোড়লকে খুব মানতেন বাবা। শহরে যাবার আগে ওকেই বলে গেছিলেন আমার দেখভাল করতে। উনি কি আর জানতেন যে বাবার মতো দেখভাল না করে ওই বুড়ো মোড়ল শেষমেশ আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসবে? মোড়লের ওই কুপ্রস্তাবে আমার গা গিনগিন করে উঠেছিল। যা নয় তাই বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তখন কি আর জানতাম ওই বুড়ো প্রতিশোধ নেবার জন্য এই কাজ করবে? রবিন, লোকটা যখন আমাদের ঘরে এসেছিল তখন আমার দিকেও কিভাবে যেন তাকিয়েছিল। ছি 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 ছি, লোকটা এত বাজে।
বলো বোন, তারপর তোমার সাথে কি করেছিল ওই মোড়ল? একদিন রাতে তার শাগরেদরা আমার ঘরে ঢুকে চুপি চুপি জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে ওই কুয়োর পাশে আমার সর্বনাশ করে। তার সাথে সাথে তারা আমার ছবিও তুলে রেখেছিল। সেই ছবিগুলো গ্রামের লোকজনের সামনে যেদিন আসলো, সেই ছোট্টবেলা থেকে যে লোকগুলো আমায় কোলে পিঠে করে বড় করেছে, তারাই আমায় নষ্ট মেয়ে বলতে শুরু করলো। মোড়ল বলল, আমার মতো মেয়ে বেঁচে থাকা শোভা পায় না। পুরো বাপটা আর অপমান সহ্য করতে পারলো না, রেল লাইনে গলা দিল। তারপরে গ্রামের লোকেরা একদিন আমার শাস্তি দেওয়ার জন্য হাত পা বেঁধে গলায় পাথর বেঁধে কুয়োর জলে ফেলে দিল। গভীর কুয়ো থেকে ওঠার আপ্রাণ চেষ্টা করলেও আর পারিনি, একটু একটু করে তলিয়ে যাই। সেদিন থেকে আমার একটাই লক্ষ্য, প্রতিশোধ। যতদিন না ওদের সব কটাকে শেষ করছি, আমার মুক্তি হবে না। মনটা অস্বাভাবিক খারাপ হয়ে গেল তার কথা শুনে। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে আর প্রেতাত্মা বলে মনে হচ্ছে না, একটু ভয় লাগছে না, বরং কষ্ট হচ্ছে তার জন্য। তাকিয়ে দেখলাম মীরার চোখেও জল। কি করতে পারি তোমায় সাহায্য করার জন্য? আমাদের বলো, আমরা যা হয় যতটা সম্ভব হয় করব। এই বাড়ির চারপাশে এক সাধু গণ্ডি টেনে দিয়ে গেছে। যতক্ষণ সেই গণ্ডিটা থাকবে, আমি বাড়ির ভেতরে চলাফেরা করতে পারলেও বাইরে বেরোতে পারবো না। মোড়ল খুবই শিয়ানা প্রকৃতির মানুষ। তার চেলারা সবাই এক এক করে যখন মারা গেছে, সে বুঝতে পেরেছে এরপরে তার পালা। সেজন্যই তড়িঘড়ি সাধককে নিয়ে এসেছিল। এখন তোমাদের কাজ হলো মোড়লকে যেভাবে হোক এখানে নিয়ে আসা, তাহলেই তো আমার আত্মার শান্তি পাবে। এই বলে মেয়েটি বাতাসে মিলিয়ে গেল। আমি আর মীরা বসে অপেক্ষা করতে থাকলাম সকাল হবার। কি ব্যাপার রবিন বাবু, এমন জরুরি তলব? আসলে বুঝতে পারছি না কি করব মোড়ল মশাই। সাধু বাবা তো পুজো করে গেলেন, কিন্তু আমরা কাল রাতে আবারও সেই প্রেতাত্মাকে দেখতে পেয়েছি। আমার কথা শুনে মোড়লের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। তার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে ভয় পেয়েছে। বলল, সে কি ব্যাপার? উনি তো খুব নাম করা সাধু, এমন তো হওয়ার কথা নয়। আপনি চলুন না আমাদের সাথে, একবার দেখবেন। মানে আমি মোড়ল যতই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন, তার মুখে চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছিল। শুধু এটাই ভাবছিলাম যে তাকে নিয়ে যাব কিভাবে কুয়োর পাশে, কিন্তু আমায় বেশি ভাবতে হলো না। কিছুক্ষণের মধ্যেই আবার প্রেতাত্মা আমাদের সামনে এসে উপস্থিত হলো। রক্তচক্ষু নিয়ে সে রাগে ফুঁসতে থাকলো। মোড়লের মুখ চোখ সাদা হয়ে গেল ভয়ে। মেয়েটি বলল, কে রে শয়তান, চিনতে পারছিস আমাকে? আজ তোর শেষ দিন। আমায় ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? আমার মরে যাওয়া বাপটাকে গিয়ে বল যে তোর ভুল হয়ে গেছে। অনেক কষ্টে তোকে পেয়েছি আজ, এবার তোকে ছাড়ছি না। এই বলে মেয়েটার প্রেতাত্মা মোড়লের ঘাড় ধরে মাটিতে হিচড়ে হিচড়ে নিয়ে গেল কুয়োর পাশে। মোড়ল হাজার চিৎকার হাজার আর্তনাদ করে গেলেও সে কিছুই শুনছিল না। শুনতে পেলাম একটা ছপার শব্দ। ছুটে গেলাম কুয়োর কাছে। দেখলাম কুয়োর মধ্যে মোড়লের দেহটা পড়ে রয়েছে, আর কুয়োর পাশে আবার আত্মা দাঁড়িয়ে রয়েছে। ও বলল, ধন্যবাদ আপনাকে। আপনি না থাকলে হয়তো আমার কোনোদিনও প্রতিশোধ নেওয়া হতোই না। আর আমার আত্মা এই কুয়োর মধ্যেই গুমড়ে গুমড়ে কেঁদে মরত। ধন্যবাদ আমায় সাহায্য করার জন্য। এই বলে আবার আত্মা মিলিয়ে গেল। আমরা কুয়োটা মাটি দিয়ে ভরাট করে দিয়েছিলাম। এরপর থেকে ওই বাড়িতে আমাদের আর কোনো সমস্যা হয়নি।